বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গেছিল। একদিন রাতে ছোট ভাই প্রচণ্ড জ্বর আসলো। তাই খাওয়া দাওয়া করে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, অন্তত আজকের গল্পটি শুরু শেষ পর্যন্ত শোন। আমার নাম মুদ্রিকা। আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতো হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, এসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই রুদ্র। আমাদের ফ্যামিলিতে আমরা চারজন, মা, বাবা, আমি আর ভাই। ভাই সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যে ঝগড়া গণ্ডগোল হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সব সময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি রুদ্র কথা বলতে বলতে আর চোখে আমাকে দেখতে থাকে। রুদ্রের ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে। কি একটা কারণে আমার সাথে গণ্ডগোল করে রোদ ঘুড়ি বানিয়ে ওড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেটে নিয়ে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি ঘরের দিকে দৌড় মারলাম। রুদ্র আমার পিছন পিছন ঘরে ঢুকে টাল সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। আমিও রুদ্রের ঘরে রুদ্রের সাথে বিছানায় পড়ে গেলাম। রুদ্রের হাতে গিয়ে পড়ল আমার সামনে। রুদ্র কি করবে বুঝতে না পেরে হালকা চাপ দিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। লজ্জায় লাল হয়ে শেষমেশ ভাইকে বললাম, এই শয়তান কি হচ্ছে? ওঠো। রুদ্র তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় পড়ে রইলাম। রুদ্রের সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজনের সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে, তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? কই না তো, কিছুই হয়নি বলে চলে গেলাম। একদিন পর মামার বাড়িতে একটা বিয়েতে নেমন্তন্ন থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেল বেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব। তখন দেখি রুদ্রের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। রুদ্রকে বললাম, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। রুদ্র বলল, ঘরে প্যারাসিটামল আছে, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলে ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইদের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগল। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলেনি? কেন? সব ঝামেলা মিটিয়ে নিয়ে সব ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এক সময় ঘুম ভেঙে উঠে লাইট জ্বালিয়ে দেখি 12টা বাজে। আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়ের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা সময় বুঝতে পারলাম না আমি কি করব। তারপরে একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার দিদি? তুই প্রচণ্ড জোরে অজ্ঞান হয়ে গেছি। আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এখন কেমন লাগছে ভাই? জ্বর কমেছে, আগের চেয়ে এখন ভালো লাগছে। এই কথা বলে রুদ্র কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। কি দেখিস ভাই? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র বলল, তোকে দেখছি। আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর রুদ্র বলতে লাগল, দেখ দিদি, আমি জানিস সেদিনকার ব্যাপারে তুই আমার উপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো হাসি ঠাট্টা করে কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি ওদের চোখে জল। রুদ্র চোখের জল দেখে আমার বুকের ভেতরটা মুচড়ে গেল। এই ভাই, তুই কাঁদছিস কেন? পাগল, তুমি কাঁদলে আমার ভাল লাগে। রুদ্র জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও ফুপিয়ে ফুপিয়ে অনেক কষ্টে বলল, তুমি জানো দিদি, একটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখেও জল টলমল করছে। ভাই, এমন কথা আর কখনো মুখে আনবে না। তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বলো?
এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমার লক্ষ্মী ভাই বলে রুদ্রকে ধরলাম, কিন্তু আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। দুজনের এক অন্যরকম ভালো লাগার অনুভূতি, নিজেকে আর ধরে রাখতে পারছি না। হঠাৎ রুদ্র বলে উঠল, অনেক রাত হয়েছে, দিস ওয়ে পর এবার আর রাত জাগি না। প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে তোর সাথে শুয়ে পড়ছি, রাতে যদি আবার কোনো অসুবিধা হয়। না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে যে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গিয়েছিস তাই না, যেটা বলছি সেটা শোন। রুদ্র আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও রুদ্রের পাশে শুয়ে পড়লাম। আমি শুনেছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে চোখ দুইটা লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আরও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকেই কেমন লাগছিল। মনে হচ্ছিল আমার চির পরিচিত, তাই না? হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমি ভাইয়ের সাথে আর কিছুই করতে চাই না, কিন্তু এই অবস্থায় ভাইকে আটকানো আমার পক্ষে সম্ভব হবে না। সকালবেলা আমার ঘুম ভাঙল। রুদ্রর উপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমি বুঝতে পারি রুদ্র আমাকে মনে মনে ভাবতে শুরু করেছে। আমারও কেমন যেন একটা ভাল্লাগার অনুভূতি তৈরি হয়েছে রুদ্রের উপর। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন রুদ্র আমাকে এসে বলল, দিদি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। সেদিন জন্য আমি দুঃখিত দিদি। জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমারও ভীষণ মায়া লাগছিল। ভাই আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি দিদি। তোমাকে আমার প্রেমিকা রূপে পেতে চাই। তুমি আমার দেখা সবচেয়ে সেরা সুন্দরী। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এতগুলো কথা শুনি। আমি কি বলব বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু কোচিং এ দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার রুদ্র বাইকে করে কোচিংয়ে দিয়েছে, কিন্তু কেন জানি না আজ অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি রুদ্রের দিকে তাকিয়ে একটু হেসে দৌড়াতে দৌড়াতে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি আমার বাচ্চা ঘরে মা ঢুকছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাচ্চা ঘরে ঢুকলাম। স্নান সেরে ঘরে আছে। আর কিছুক্ষণ পরে মনে পড়ল রুদ্রের বাচ্চার ঘরে একটা জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে রুদ্রের বাচ্চা ঘরে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব, তখন রুদ্রের চোখে চোখ পড়ল। রুদ্র বাচ্চা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ফাজিলে একটা বলেই আমি দৌড় দিলাম। এমন সময় মা চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছে? রুদ্র এমন ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল কেন? তোমার ছেলের তো কোনো কাজ নেই, সব সময় আমার সাথে ঝগড়া করে। তোরা দুটিতে মিলে কি যে করিস আমি বুঝি না। আবার দুজন এক সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমিও রুদ্র দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ রুদ্র বলে উঠল, দিদি একটু চা করো না, চা খাবো। আচ্ছা ঠিক আছে, টিভি দেখ, আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে দুই হাতে দুইটা চায়ের কাপ নিয়ে ফিরে আসলাম। রুদ্র কাপ নিয়ে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি হয়নি দিদি, চিনি এনে দিচ্ছি। লাগবে না দিদি তোর। তাদের রুদ্র আমার কাপটা নিয়ে চুমুক দিল। এবার ঠিক আছে। এবার কিভাবে ঠিক হলো? রুদ্র আমার দিকে দেখিয়ে বলল, মিষ্টি এখান থেকে এসেছে। ভাই মেয়ে পটাতে তো খুব শিখেছিস। সামনে টিভি চলছে, কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই। আমি রুদ্রের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম, আর রুদ্র বসে আমার দেখতে লাগল। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই রুদ্র হা করে তাকিয়ে আছে। আমি ভাইয়ের কান দেখে আর না হেসে পারলাম না। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে গেল, ফাজিল কোথাকার। রান্নাঘর থেকে ফিরে এসে রুদ্রের পাশে বসে মুচকি হেসে ভাইয়ের দিকে তাকালাম। আমি রুদ্রকে একটা ধাক্কা দিয়ে বলি, এই দুষ্টু কি দেখছি? সে ভাবে লজ্জা করে না নিজের বোনকে এভাবে দেখতে? লজ্জা কেন করবে? কিভাবে দেখছি বললে না তো দিদি? দেখে তো মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে আমাকে।
আমি মনে মনে বললাম, তুই কবে আমার মুখের দিকে দেখলি ভাই? সারাক্ষণ আমার সামনের দিকে নজর। কি এত ভাবছ দিদি? কিছু না ভাবছি, তুই একটা আস্ত ফাজিল। কোথায় ফাজলামি করলাম আমি? তুই কি ভাবিস আমি কিছু বুঝতে পারি না, তাই না? তুমি বুঝতে পারো দিদি। অবশ্যই পারি। রুদ্র এবার আমার সামনের দিকে তাকিয়ে বলল, বলতো আমি এখন কি ভাবছি? আমি রুদ্রের একটা কান টেনে ধরে বলি, শয়তান, কান টেনে ছিঁড়ে দেব। দিদি লাগছে তো লাগুক, পরের দিন সকাল থেকে আকাশ তুমি যে কোনো সময় বৃষ্টি নামবে। রুদ্র টিউশনে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি।